আচ্ছা, সো আমরা হচ্ছে যে আজকে ক্লাস করব কিসের উপরে? ফাইবারের উপরে, তাই না? তো ফাইবারের আমি গতদিনে কিন্তু ফাইবারের বেসিক ধারণাটা অলরেডি দিয়ে দিছি, যে ফাইবার জিনিসটা কি, এটা কাজ করে কিভাবে, এটার অ্যালগোরিদম প্রসেস কি। এই ফাইবারের অ্যালগোরিদম প্রসেস আছে, কিন্তু প্রতিটা মার্কেট প্লেস বলো, প্রতিটা সার্চ ইঞ্জিন বলো, যেখানেই সার্চের কোনো ব্যাপার স্যাপার আছে সেখানেই অ্যালগোরিদম কাজ করে। চাপিযত রাহিত সর প্রয়োজন একটা চেয়ার নাও, একটা দূর থেকে কি দেখা যায়? তো ফাইবারের অ্যালগোরিদম আছে কিছু, যেহেতু ফাইবার একটা নিজস্ব মার্কেট প্লেস, এটা হচ্ছে যে ইসরায়েলি মার্কেট প্লেস। ফাইবার কিন্তু ইউএস আমেরিকান কোন না, ইহুদির মার্কেট প্লেস, ঠিক আছে? ফাইবার হচ্ছে ইসরায়েলি মার্কেট প্লেস, ফাইবার বলো আপওয়ার্ক গুলো সব ব্যাটারি ইসরায়েলি, ঠিক আছে? সো এদের কিছু নিজস্ব অ্যালগোরিদম আছে, এবং এটা আমাদের ধর্মেও আছে যে ইহুদিরা মুসলমান থেকে বুদ্ধি বিচক্ষণতায় সবসময় বেশি, মুসলমান সকল জাতি থেকে। তোমার বুদ্ধি এবং বেশি দিয়াই পাঠাইছে, কিছু করার নেই, এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নেই আমাদের, কারণ ওটা আল্লাহ ওটা বেশি করে দিয়ে পাঠাইছে। সো এই মার্কেট প্লেস গুলাতে কিছু অ্যালগোরিদমের যে প্রসেস গুলো আছে, আমাদেরকে এই জায়গাটা আগে বুঝতে হবে, যদি আমরা এখানে গিগ র্যাঙ্ক করতে চাই বা এদের ফাইবারের কোনো গ্যাপ থেকে বের হয়ে আসতে চাই। আপনার সাথে সমস্যা হবে, এই গ্যাপ থেকে বের হওয়ার জন্য এদের অ্যালগোরিদম বোঝাটা আমাদের জন্য খুব দরকারি। এদের অ্যালগোরিদম বোঝাটা খুবই দরকারি। এরা কিন্তু গুগলের ভাই অ্যালগোরিদম ইউজ করতে আগে, এখন এরা নিজস্ব অ্যালগোরিদম ইউজ করে। তো নিজস্ব অ্যালগোরিদম ইউজ করার কারণে এরা ওদের মতো করে ডিভাইস আপডেট করে, ওদের মতো করে মার্কেট প্লেস ওরা আপডেট করতে পারে। কিন্তু যতই আপডেট করুন না কেন, যেহেতু অ্যালেক্সা অ্যালগোরিদমের সঙ্গে যুক্ত, এই অ্যালেক্সার প্রসেস হচ্ছে যে এসইওর যে অন পেজ এসইওর কিছু রুলস আছে, তোমরা মার্কেটিং এ থাকলে অন পেজ এসইও একটা ক্লিয়ার থাকে, অন পেজ এসইওর কিছু রুলস আছে, এই রুলস গুলোকে অ্যালেক্সা সবসময় ফোকাস করে। অন পেজ এসইও, এই অন পেজ এসইওর রুলস গুলোর মধ্যে দেখা যাচ্ছে যে তোমাদেরকে গতদিনের যে কয়েকটা রুলস আমি বলছিলাম, এগুলোর মধ্যেই মানে সংযুক্ত সংযুক্ত খালি কিছু পিছাইছে। তো তোমরা চাইলে এই রুলস গুলো পরে ভিডিও থেকে হয়তো নোট করে নিবা বা ইয়া করে নিবা। প্রথম রুলসটা হচ্ছে যে টাইটেল। অ্যালগোরিদম বা অন পেজ এসইও কিন্তু একটা পেজের মধ্যে যে কাজগুলো করা হয় এটা কি বলা হয়? অন পেজ। মানে এসইও গুলো দুই প্রকার, একটা অন পেজ একটা অফ পেজ। যেটা পেজের ভিতরেই করা হয় এটাকে বলা হয় অন পেজ, আর যেটা পেজের বাইরে করা হয় এটাকে বলা হয় অফ পেজ। এসইও দুই ধরনের। তো আমরা যেটা গিগের জন্য করি এটা পেজের ভিতরে করি, ভিতরে বলতে টাইটেল লিখতেছি, ডিসক্রিপশন লিখতেছি, ছবি দিচ্ছি, এগুলো সব পেজের ভিতরের কাজ। আর বাহিরের কাজ হচ্ছে মানে গিগ দেওয়ার পরে যে লিঙ্কটা পাবো ওই লিঙ্কটা নিয়ে যা ফাইবারের বাহিরে ফেসবুকে বা অন্যান্য জায়গায় যে কাজগুলো আমরা করবো এগুলো হচ্ছে অফ পেজ, ঠিক আছে? এই ভিতরে যে কাজগুলো করবো এই কাজগুলোর মধ্যে এটা ফাইবারের গিগ দিতে গেলে গতদিনে আমরা দেখছিলাম যে গিগে হচ্ছে যে কি কি প্রসেস থাকে। প্রথমে থাকে কি একটা টাইটেল, আর অন পেজ এসইও রুলস এর মধ্যে প্রথমে থাকে আমাদের ইউআরএল। অন পেজ এসইও যদি রুলস আসে সেটা প্রথমে থাকে আমাদের ইউআরএল। এই ইউআরএলটা ফাইবার যেহেতু একটা মার্কেটপ্লেস, ইউআরএলটা আমরা নিজেরাই দিতে পারি না, কিন্তু নিজেরা দেওয়ার একটা অপশনও আছে। মানে নিজেরা দিতে পারবো না, কিন্তু আমরা যেভাবে চাবো আমরা ওইভাবে আবার নিতে পারবো। আমরা নিজেরাই দিতে পারবো না, কিন্তু আমরা চাইলে আবার ওইভাবে করে নিতে পারবো। কারণ আমাদের যে প্রোফাইলের নামটা, তো দেখো এটা প্রোফাইলের নাম কি? ইউজার স্ল্যাশ ডিএম আন্ডার ড্যাশ সলিউশন, এটা কি আমার ইউজার নেম। তো অবশ্যই ফাইবার এখন যখন আমরা খুলবো তখন আমাদের ইউজার নেমটা একটা ফ্যাক্ট, আমাদের কাছে ইউজার নেমটা একটা ভালো করে দিতে হবে। আর দেখা গেল যে এটা আমাদের গিগ, তো আমি এই গিগটাকে জাস্ট প্রিভিউ করবো, মানে দেখবো নর্মালি যে কোনো একটা গিগ। এই গিগটাকে যখন আমি প্রিভিউ করতেছি তখন একটা জিনিস খেয়াল রাখবা, এই যে অ্যাড্রেস বারটা এটাকে বলা হয় ইউআরএল বা পারমালিঙ্ক। ওই যে উপরে যেটা আমাদের যেখানে আমরা সার্চ করি বা অ্যাড্রেস থাকে, ওয়েব অ্যাড্রেসটা। এইখানে দেখো fiverr.com/ দিয়ে তোমার অবশ্যই স্টোরের নাম বা তোমার ইউজার নেমটা থাকবে, তারপরে থাকবে কি? ইউআরএলটা। এই ইউআরএল এর মধ্যে আমাদের অন পেজেস এর রুলসে আছে যে ইউআরএল এর মধ্যে আমাদের মেইন কিওয়ার্ডটা অন্ততপক্ষে একবার থাকবে, এবং আমরা সবসময় ট্রাই করব লং টেল কিওয়ার্ড ইউজ করার।
যাতে আমরা একটা লং টেল কিওয়ার্ডের মধ্যে আমরা জানি যে কয়েকটা শর্ট টেল কিওয়ার্ড লুকানো থাকে, ওই জন্য আমরা সবসময় লং টেল কিওয়ার্ডটাকে প্রেফার করি। তো এবং অবশ্যই সেটা আবার মিনিংফুল হইতে হবে, আবার মিনিংফুল না হলে কিন্তু আবার হবে না। এবং খেয়াল রাখতে হবে গিগ যখন দিব প্রথমেই যেটা দিব ওইটাই কিন্তু নিবে, দ্বিতীয়বার যতই চেঞ্জ করবো না কেন ইউআরএল কিন্তু আর চেঞ্জ হবে না। ইউআরএল একবারই হবে, টাইটেল চেঞ্জ হবে আমাদের অনেক কয়েকবার, আমরা টাইটেল যখন ইচ্ছা তখন চেঞ্জ করতে পারবো, কিন্তু লিঙ্ক কিন্তু এটা চেঞ্জ করতে পারবো না। লিঙ্কটা ধরছে দেখো কিভাবে, ক্রিয়েট ড্যাশ ইউনিক ড্যাশ ইবে ড্যাশ লিস্টিং ড্যাশ ডিসক্রিপশন, মানে ড্যাশটা হচ্ছে যে ইউআরএল তো কখনো স্পেস দিয়ে হয় না, কিন্তু এটা যদি একখানে করি ক্রিয়েট ইউনিক ইবে লিস্টিং ডিসক্রিপশন টেমপ্লেট ইন ক্রেজি লিস্টার, আর আমার এখানে দেখো আই উইলটা বাধ্যতামূলক থাকবেই, এটা বাদ। এই যে ডিজাইন কাস্টম ইবে স্টোর এন্ড রেসপন্সিভ টেমপ্লেট ইন ক্রেজি লিস্টার, এইটা টাইটেল আমাদের ইউআরএল এর মধ্যে কোনো মিল আছে? কোনো মিল নেই, রিজন কিন্তু একটাই, কারণ আমি এই টাইটেলটা পরবর্তীতে চেঞ্জ করছি, কিন্তু আমি যখন গিগটা লাইভ করছি তখন কিন্তু আমার টাইটেল ছিল আই উইল ক্রিয়েট ইউনিক ইবে লিস্টিং ডিসক্রিপশন টেমপ্লেট ইন ক্রেজি লিস্টার। তোমরা সহজেই একটা গিগের ভিতরে ঢুকে ওই গিগের ইতিহাস বের করে নিতে পারবা নরমালি। যদি হচ্ছে যে তোমার কম্পিটিটর কারো গিগে যাও, সাপোজ আমরা একটা গ্রাফিক ডিজাইনের উপরে একটা গিগ দেখি বা পোস্টার ডিজাইন, সো পোস্টার ডিজাইন একটু ওয়েট, আপনাকে আমি এখানেই ফোকাস করতে বলছি। আমরা এখানে পোস্টার ডিজাইনের উপরে গিগে আসছি না, সো আমরা কয়েকটা জাস্ট গিগের ভিতরে ঢুকবো, প্রো সেলারের নাই যাই, জাস্ট ঢুকলাম। তো এদের ডিসক্রিপশনে কি দেখাচ্ছে দেখাচ্ছে টাইটেলে আই উইল ডিজাইন এ প্রফেশনাল মুভি পোস্টার, আর এখানে আছে কি এটা তার ইউজার নেম, তোমাদের একটা বেটা তার ইউজার নেম ডিজাইন এ প্রফেশনাল মুভি পোস্টার, তার মানে এই যে টাইটেলটা এটা এখানে দিছে এই টাইটেলটাই সে শুরু থেকেই দিয়ে রাখছে, সে চেঞ্জ করে নেই, এটা দেখে আমরা বুঝে ফেলতে পারবো যে সে চেঞ্জ করে নেই। কিন্তু যদি সে চেঞ্জ করে কখনো তাহলে আমরা এটা ধরতে পারবো, কারণ তার ইউআরএল এর সঙ্গে তার টাইটেলটা মিলবে, কথা বোঝা গেছে? তার ইউআরএল এর সঙ্গে তার টাইটেলটা মিলবে না কখনো, এইটা দেখে আমরা বুঝতে পারবো যে সে টাইটেলটা পরবর্তীতে চেঞ্জ করছে। তবে আমি গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে ইউআরএল এর পার্টটা গেল, ইউআরএল তাহলে কিভাবে সেট করতেছি আমরা, টাইটেল যেটা দিচ্ছি ওইটাই অটোমেটিক ইউআরএল তৈরি হবে, তার মানে ইউআরএল আমরা নিজে দিতে পারবো না, কিন্তু আমরা বুঝতে পারবো যে কিভাবে দিলে আমার টাইটেলটা ইউআরএল এ কিভাবে বা আমার ইউআরএলটা কিভাবে তৈরি হবে, এতটুকু আমরা বুঝে যাচ্ছি। তার মানে ইউআরএল এর পার্টটা আমাদের শেষ। এরপরে আসে যে গিগের টাইটেল। সো এসইও সূত্র হচ্ছে, এসইও সূত্র দিয়েই বলা হয় যে গিগ এর টাইটেল অবশ্যই 60 থেকে 65 ক্যারেক্টার, মানে এর বেশি না, মানে 60 ক্যারেক্টারের বেশি তারা প্রেফার করে না। তবে আমরা 70 পর্যন্ত 80 পর্যন্ত দিতে পারবো, দিতে যে পারবো না তা না, আমরা দিতে পারবো। তবে ফাইবারের নতুন রুলস অনুযায়ী এই বছর মানে গত বছর থেকে শুরু করছে 2021-এ, এরা প্রেফার করে এখন শুধুমাত্র 50 ক্যারেক্টার পর্যন্ত, শুধুমাত্র 50 ক্যারেক্টার। ক্যারেক্টার মানে তো কতদিনে বলছি এবং আমরা বুঝি 50 ক্যারেক্টার পর্যন্ত। এটার কারণটা কি গত ইয়াতেও আমি বলেছি যে এই যে যখন আমরা সার্চ করি ফাইবারে কোনো কিছু, যখন আমরা সার্চ করি তখন এই গিগের ছবি আর টাইটেল ব্যতীত কিছু দেখতে পাই না। সো এই টাইটেলে একটা নরমালি জিনিস দেখবা যে এই যে টাইটেলটাতে কতটা ইয়া পর্যন্ত দেখাচ্ছে, এই দেখো কত ক্যারেক্টার পর্যন্ত দেখায়। জাস্ট আমি এতটুকু কপি করলাম না, এতটুকু কপি করে জাস্ট আমি হচ্ছে যে এখানে একটু পেস্ট করি, পেস্ট করে রেটিংটা কেটে দিলাম, স্পেস কেটে দিলাম, এখানে কত ক্যারেক্টার 57, তার মানে আমরা বুঝি যে 60 ক্যারেক্টার পর্যন্ত দেখায়, 60 ক্যারেক্টার পর্যন্ত টাইটেলে দেখাবে। এই যে এখানে ক্যারেক্টার 57, ঠিক আছে? হ্যাঁ স্পেস সহ একটা ক্যারেক্টার, একটা স্পেস একটা ক্যারেক্টার, যদি তুমি এন্ড চিহ্ন ইউজ করো বা @ চিহ্ন ইউজ করো এটা 3 ক্যারেক্টারের জায়গা কাউন্ট করবে।
মানে স্পেশাল ক্যারেক্টার সবসময় 3 ক্যারেক্টারের জায়গা কাউন্ট করে, আর নর্মালি লেটার নাম্বার একটা একটা ক্যারেক্টারই, স্পেস একটা ক্যারেক্টারই। যখনই স্পেশাল ক্যারেক্টার ইউজ করবো সে 3 ক্যারেক্টারের জায়গা নেবে। আবার কোনো কোনো স্পেশাল ক্যারেক্টার আছে 2 ক্যারেক্টার নেয়, কিন্তু ওরা অবশ্যই একের উপরে থাকে সবসময়। এই জন্য টাইটেলে কখনো স্পেশাল ক্যারেক্টার আমরা ইউজ করব না, স্পেশাল ক্যারেক্টার ইউজ করব না, ফুল স্টপ ইউজ করব না। কারণ একটা ফুল স্টপ মানে একটা ক্যারেক্টার ভাবতেছে, তা ওখানে তো আমার ফুল স্টপ দেওয়ার কোনো দরকার আছে? তো লাইনেই তো শেষ, একটা সেন্টেন্স যদি বুঝাই যাচ্ছে যে একটা সেন্টেন্স, ফুল স্টপ দেওয়ার তো কোনো মানেই নেই। কমাও দেওয়া যাবে না, কমাও দিলে তো আমাদের লস না। কমা দাও একটা ক্যারেক্টার আমি খায় পাইলাম। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে যদি আমরা ইয়া করি সেক্ষেত্রে আমরা কমা দিব, কিন্তু কমা দিলেও আমরা কেয়ারফুলি ভাবে দেওয়ার ট্রাই করব, আমরা কেয়ারফুলি ভাবে ইউজ করব। কারণ আমার ক্যারেক্টার লিমিট তো আছে, আমাকে 50 ক্যারেক্টার বা 55 এর মধ্যে আমার টাইটেলটা শেষ করতে হবে। 50 বা 55 মধ্যে 55 ইজ বেস্ট। আমার 55 ক্যারেক্টার হচ্ছে টাইটেলের মধ্যে বেস্ট। এবং অবশ্যই টাইটেল যেটা আমরা তৈরি করব, এই টাইটেলের মধ্যে অ্যাট্রাকটিভ এবং আমার গিগের ভেতরে কি আছে এইটা আমি প্রকাশ করাই দেব। এই যে তুমি বললা যে পোস্টার আর ফ্লায়ার, কমার বদলে অর ইউজ করো, কারণ ফ্লায়ার আর পোস্টার দুটোতে একই জিনিস, একই জিনিস না। তা তুমি কমা দিয়ে বুঝালে কিন্তু দুটো আলাদা জিনিস বোঝানো হচ্ছে। অথবা তুমি মাঝখানে স্ল্যাশ চিহ্ন ইউজ করতে পারো, কিন্তু মেবি স্পেশাল ক্যারেক্টার তোমাকে ইউজ করতে দিবে না টাইটেলে। স্পেশাল ক্যারেক্টার টাইটেলে কখনোই ইউজ করতে দিবে না। এটা আমাদের টাইটেলে তাহলে হচ্ছে কি মেইন কিওয়ার্ড থাকতে হচ্ছে, এবং অবশ্যই লং টেল কিওয়ার্ড আমরা ইউজ করতেছি এবং মিনিংফুল, যাতে ক্লায়েন্টরা দেখে বুঝতে পারে। এরপরে যে ডিসক্রিপশন সেকশন আমরা আসি বা প্রাইসিং সেকশন, ক্যাটাগরি যেটা তো বাধ্যতামূলক, ক্যাটাগরি আমাদের সঠিকভাবে চুজ করতে হচ্ছে। ডিসক্রিপশন সেকশনে আমাদের নিয়ম থাকে মেইন কিওয়ার্ডটা 2 থেকে 3 বার, মেইন কিওয়ার্ড 2 থেকে 3 বার এবং অন্যান্য কিওয়ার্ড 3 থেকে 4 বার ইউজ করতে হবে। আমার মেইন কিওয়ার্ড যদি হয় পোস্টার ডিজাইন, এবং আমার অন্যান্য কিওয়ার্ড যদি হয় যে প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস পোস্টার ডিজাইন, তো এই সাউন্ড গুলাকে 3 থেকে 4 বার, আর আমার মেইন যেটা সেই সাউন্ডটাকে 2 থেকে 3 বার অবশ্যই ইউজ করতে হবে ডিসক্রিপশন অংশের মধ্যে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা প্রবলেম তোমরা ফেস করতে পারো, এটা প্রবলেম তোমরা ফেস করতে পারো এরকম যে কিওয়ার্ড এক্সটেন্ড দেখাবে তোমাকে। এখানে আবার বেনিফিট আছে, ডিসবেনিফিটও আছে। যদি বেশি করেন কিওয়ার্ড ইউজ, তাহলে এটাকে বলা হয় কিওয়ার্ড স্টাফিং। অনলাইনের ভাষা বা আমাদের মার্কেটিং এর ভাষায় এটাকে বলে কিওয়ার্ড স্টাফিং, মানে কিওয়ার্ডের অতিরিক্ত ব্যবহার। এটা আবার খুবই ক্ষতিকারক। অনেকে আবার ভাবতেছে যে আমার কিওয়ার্ড দিলে তো আমার গিগ র্যাঙ্ক হবে, সেই জন্য সে খালি মানে খালি ডিসক্রিপশনের ভেতরে নিচে সে খালি কিওয়ার্ডে মারছে। এইটা হচ্ছে কিওয়ার্ড স্টাফিং। এটা করলে তোমার জন্য ডিসবেনিফিট হবে। মেইন যে শব্দটা, তোমার যে জিনিসটা মানুষ সার্চ দিয়ে খুঁজবে, তোমার কাজটা ক্লায়েন্টরা কি নামে আসি খুঁজে নিবে, তার মানে বোঝা গেছে মেইন কিওয়ার্ড 2 থেকে 3 বার, অন্যান্য কিওয়ার্ড 3 থেকে 4 বার। এবং যদি আমরা ফেস করি যে কিওয়ার্ড লিমিট দেখায় আমাদেরকে যে এই কিওয়ার্ডটা তুমি বেশি ইউজ করে ফেলছো, তখন সেই ক্ষেত্রে আমরা মাঝখানে একটা ড্যাশ বা আন্ডার স্পেস এগুলো ইউজ করব। ড্যাশ বা আন্ডার স্পেস দুইটা শব্দের মধ্যে, যেমন পোস্টার ডিজাইন স্পেস দিয়ে লিখতেছি না, পোস্টার ড্যাশ ডিজাইন, তার মধ্যে দুইটা একখানে লাগিয়ে গেল, তা দুইটা মিলিয়ে একটা কিওয়ার্ড হচ্ছে, তখন তখন এটা আমার আর ক্লেম খাচ্ছে না। মানে জাস্ট এটা আইকিউ সেন্সে তোমাকে কাজ করতে হবে। আর যদি এমনিতে ধরে নিলে তো ভালো, ইটস বেটার। এবং একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কপি পেস্ট করা যাবে না। ভেরি কেয়ারফুল। তুমি আগে লিখে রাখছো, পরে আবার তুমি এটা গিগটা দিবা, তুমি লিখে রাখছো, ইটস বেটার, কিন্তু তুমি ওইটা ডাইরেক্ট কপি করে পেস্ট করা যাবে না, তোমাকে টাইপিং করতে হবে। এগুলো কিছু হিডেন অ্যালগরিদম টপিকস যে বললাম তোমার, অন পেজ এসইও বা হিডেন অ্যালগরিদম কিভাবে কাজ করে। অ্যালগরিদম কাজের কিছু ভাগ আছে, আমরা যখন কিবোর্ড চাপি না, এটা ফাইবার ট্র্যাক করে
ওরা অ্যালগোরিদম বুঝতে পারে যে আমি কিবোর্ড চাপতেছি, এবং পার কিবোর্ডের একটা এই যে আমরা যে কন্ট্রোল চাপলাম, এখানে 3 অ্যালগোরিদম কাউন্ট হয়। এখানে 3 অ্যালগোরিদম কাউন্ট হয়। তোমরা খেয়াল করে রাখবা, ফেসবুকে যারা স্ট্যাটাস দেয়, তো যারা টাইপিং করে স্ট্যাটাস দেয়, তাদের ফেসবুক প্রোফাইল তুমি তাদের নাম দিয়ে অল্প একটু সার্চ করলে তাদের ফেসবুক প্রোফাইল পাবা। কিন্তু নর্মালি তোমার ফেসবুক প্রোফাইল আমি খুঁজে পাই না। কেন? কারণ তুমি বেশি স্ট্যাটাস দেও না, প্লাস তুমি টাইপিং করে বেশি স্ট্যাটাস দেও না। তার কারণে তোমার ফেসবুক প্রোফাইলটা ফেসবুকের ওই উপরে আসে না, যে আমি সার্চ করলে তোমাকে দ্রুত পাবো। এটা না পাওয়ার রিজন কিন্তু এগুলা, কারণ ওদের অ্যালগোরিদম দেখে যে আমরা কপি পেস্ট করেছি না হচ্ছে যে টাইপিং করতেছি। আমরা যতবারই টাইপ করব ততবারই আমাদের অ্যালগোরিদম কাউন্ট হবে, এবং অ্যালগোরিদম ওই অনুযায়ী আমাদেরকে কিন্তু র্যাঙ্কে দিবে। মানে তুমি যে প্রফেশনাল না আনপ্রফেশনাল, এইটা তোমার ওরা চেক করে তোমার টাইপিং এর উপরে, তোমার মাউস ক্লিকের উপরে। আমরা যে অতিরিক্ত মাউস ক্লিক করি মাঝে মাঝে, যে নট রেসপন্ডিং হয়ে যায় আমাদের ওয়েবসাইট গুলা বা ইয়াগুলা, ওরা বোঝে কেমনে যে আমি মাউস ক্লিক করতেছি বা আমি কিবোর্ড চাপতেছি, ওরা বুঝতে পারে কেমনে। এই ইনফরমেশনের মধ্যে ওরা বুঝতে পারে যে আমরা কিবোর্ড চাপতেছি, মাউস চাপতেছি, এটা ওরা কাউন্ট করে। অ্যালগোরিদম মানে হিডেন রোবট এটা কাউন্ট করে, তোমাকে ওই অনুযায়ী ফাইবারে র্যাঙ্ক দেবে। সেম গিগ একজন কপি পেস্ট করে দিছে, সে প্রো সেলার, আর তুমি হচ্ছে যে টাইপিং করে দিছো, তুমি তার আগে থাকবে। এতটুকু অ্যাডভান্টেজ তোমাকে ফাইবার দিবে শুধুমাত্র তোমার টাইপিং করার কারণে। তার মানে এখন নর্মালি চিন্তা করো, আমাদের একটা গিগ দিতে গেলে আমাদের ডিসক্রিপশনে জায়গা থাকে 1200 ক্যারেক্টার দেওয়া। সো 1200 ক্যারেক্টার যদি আমরা টাইপ করি, বা 1200 না দিলে আমি 1000 এর মধ্যে আমার গিগ মেকআপ হয়েছে, তো 1000 ক্যারেক্টারের মধ্যে যদি আমি দেই, 1000 ক্যারেক্টার যদি আমি টাইপ করে দেই, তাহলে এই টাইপের ইয়াটা কত আসে? 3000 অ্যালগোরিদম পাচ্ছ তুমি। আবার এর মাঝে তো ক্যাপস লক চাপতেছো, শিফট চাপতেছো, মানে বড় হতে ছোট হতে মিলাইতে, তার মানে আরেকটু বেশি পাচ্ছ। তুমি পাচ্ছ 3000 অ্যালগোরিদম। আর যে কপি আর পেস্ট করতেছে সে কত অ্যালগোরিদম পাচ্ছে? 336। আর তুমি এটা কপি করছেন, ওটাকার অ্যালগোরিদম তো ওর মাঝে কাউন্ট করবে না। কিন্তু যখন ফাইবার যখন দিয়েছেন, তখন কি কন্ট্রোল ভি, তাহলে কন্ট্রোল আর ভি কত অ্যালগোরিদম? 336, 6 অ্যালগোরিদম পাই যায়। আর তুমি যদি টাইপ করো তাহলে কত পাচ্ছ? 3000। তাহলে 6 আর 3000 এর মধ্যে এখন ডিস্টেন্স বোঝো। আমরা অনেকেই বারবারই ফাইবারের কিছু কিছু পিপল আছে যে কোশ্চেন করে, আমি গিগ তো এসইও করলাম, আমি বাইরে মার্কেটিং করতেছি, তারপরও আমার গিগ সামনে নাই কেন? তাকে তুমি নরমালি প্রশ্ন করবো, ভাই তুমি কি গিগটা টাইপ করে দিছো না কপি পেস্ট করে দিছো? চুরি করবো, কিন্তু ফাইবারকে বুঝতে দেবো না যে আমি চুরি করছি। তুমি আরেকটা ব্রাউজার থেকে সবসময় যখন গিগ রিসার্চ করবা, মাস্ট বি খেয়াল রাখবা তোমার ব্রাউজিং হিস্টরি কিন্তু তাদের কাছে থাকবে। তোমরা যখন গিগ রিসার্চ করবা, অন্যের গিগ দেখে রিসার্চ করবা, এগুলো টপিকস গুলো মাথায় রাখবা। এগুলো ছোট ছোট বিষয়, ইগনোর করলে ইগনোর করা যায়। তুমি যখন তাদের কাউকে গিগ তুমি রিসার্চ করবা, তখন মাস্ট বি আলাদা ব্রাউজার ইউজ করবা, ওই ব্রাউজারে না করে অন্য ব্রাউজার থেকে ইউজ করবা। কারণ কি, আমি পোস্টার ডিজাইন লিখে সার্চ করতেছি না, তো খুব নরমালি যদি আমি এখন আমার হোম পেজে যাই, আমার এখানে দেখবা যে যখন কন্টিনিউ ব্রাউজিং, মানে জানে যে আমি কি কি সার্চ করছি, তারপর কাছে যে মোস্ট পপুলার গিগ ফ্ল্যাট ডিজাইন, দেখছো? গিগস ইউ মে লাইক, এগুলা গিগ তুমি পছন্দ করতে পারো। তা আমি পছন্দ করতে পারি সেটা জানলো কিভাবে? আমি এগুলা গিগ পছন্দ করতে পারি, অবশ্যই আমাকে দেখো সবগুলো পোস্টার ডিজাইনের উপরে দিছে না, তাই এগুলা গিগ আমার সামনে নিয়ে আসার রিজন, কারণ জানে যে আমি এই কিওয়ার্ড লিখে সার্চ করছি এবং আমি ইয়া করছি। আমি এর আগে আর্টিকেল খুঁজছিলাম, এই যে আর্টিকেল রাইটিং এরও গিগ আছে। এরা তোমার ব্রাউজিং হিস্টরি থেকে তোমার ডেটাটা পায়। তা তুমি যে এদের গিগ যদি রিসার্চ করো, তোমার গিগের ভেতর থেকে যে কথাবার্তা নিয়ে আসছেন, দুই একটা লাইন নিয়ে আসছেন, চুরি তো এটা করছেন, এখন সেইটা আমাকে বুঝিয়ে দিলে হইবে যে আমি চুরি করছি। কারণ তুমি যে ওরা যখন বুঝতে পারবে যে তুমি এগুলা সাইটে গেছো, তোমার গিগটা যখন ওরা ইন রিভিউতে রাখে পাবলিশ করার আগে, তো ইন রিভিউতে ওরা তো তখন এগুলা গিগের কন্টেন্টের সঙ্গে তোমার গিগের কন্টেন্ট কম্পেয়ার করে, যদি কপিরাইট পায় বা
সিমিলার পায়, অনেক সময় গিগ ডিনাই করে দেয়, আর অনেক সময় গিগ লাইক করে দিলে তোমার র্যাঙ্ক দেয় না। তুমি হাজার মার্কেটিং করবা, হাজার চেষ্টা করবা, কয় ডিম পসিবল র্যাঙ্কে নিয়ে আসবে, সে র্যাঙ্কে তোমাকে দিবে না। এই জন্য আলাদা ব্রাউজার থেকে রিসার্চ করে নিবা, নিয়ে সবগুলাই কপি টপি করিয়া ওয়ার্ড ডকে সাজাই নিবা। নিয়মিত ওয়ার্ড ডকে আগে সাজাই টাজাই নিয়ে তারপরে ওগুলো সব কাটি দিবা, ওই ব্রাউজারটা কাটি দিবা, ট্যাব গুলো সব কাটি দিবা, পারলে ওই 1 ঘন্টার হিস্টোরিও ক্লিন করে দাও। হ্যাঁ, হিস্টোরি 1 ঘন্টাটা ক্লিন করবা, বেশি ক্লিন করবা না। বেশি কেন ক্লিন করবা? তুমি রিসার্চ করতে তো 1 ঘন্টা লাগতে পারে, তুই 1 ঘন্টা তোমার কোনো পাসওয়ার্ড সেভ করতেছে না, খালি কুকিজটা, 1 ঘন্টা জাস্ট কুকিজ ক্লিন করবা, বেশি কিছু কিন্তু না। আবার খেয়াল রাখবা, এই যে কন্ট্রোল শিফট ডিলিট চাপ দিলে যে হিস্টোরি আসে, এখানে শুধু লাস্ট আওয়ার সিলেক্ট করে শুধু কেসটাকে করবা, অ্যাডভান্সে যায় করবা না, শুধু লাস্ট আওয়ার, মানে তাহলে গত 1 ঘন্টা আমি কি করছি এগুলো ডেটা মুছে যাবে। তারপরে তুমি তোমার ফাইবার যে ব্রাউজারে আছে সেখানে যাও, তোমার ওয়ার্ড ডকটা তুমি পাশে রাখো, তারপর তুমি দেখে দেখো। কারণ ফাইবার কিন্তু আমাদের, আমরা যে স্ক্রিন ওয়ার্ড ডক বলতে আরে মাইক্রোসফট ওয়ার্ড, এই যে আমরা যে এইভাবে স্ক্রিন ছোট করি না, ওরা কিন্তু এটাও বুঝতে পারে, ওরা কিন্তু এটাও বুঝতে পারে যে আমরা স্ক্রিন ছোট করা আছে বা আমরা মিনিমাইজ করতেছি যাচ্ছি, এরা কিন্তু ওটাও বুঝতে পারে। এজন্য আমি যখন গিগ দেয়, আমি নর্মালি গিগ দেওয়ার আগে আমি খাতা লিখি, খুব সহজ বুদ্ধি আমার। আমার ডায়েরিতে দেখবো যে বাসায় আছে, আমার ডায়েরিতে মনে করো যে গিগ লেখা আছে, আমি লিখে রাখছি, একটু পরিশ্রম করি, লিখে রাখছি, তারপরে আমি টাইপ করতেছি। এই টাইপ করার 2টা অ্যাডভান্টেজ, একটা তুমি অ্যালগরিদম পাচ্ছ, ফাইবার তোমাকে প্রায়োরিটি দিচ্ছে, দ্বিতীয় হচ্ছে যে তুমি যে তার জিনিসটা কপি করে আনছো, তুমি বুঝিয়ে আনছো না বুঝিয়ে আনছো এটা আমি বুঝতে পারতেছি না, কিন্তু তুমি টাইপ করার সময় জিনিসটা যখন টাইপ করতেছো তখন তোমার মাথায় একবার হলো জিনিসটা ঢুকতেছে যে না আমি কি দিচ্ছি আসলে। কারণ তোমার একটা লাইন তুমি হুদাই কপি করে আনছো, মানে আমি আর তোমার লাইনটা, তোমার সেন্টেন্সটা তোমার ওই পুরো প্যারাগ্রাফটার সাথে মিলতেছে কিনা সেটা তো একটা ব্যাপার আছে। আগে সেন্টেন্সটা পরের সেন্টেন্সটা মাঝখানে গ্রাফি ডিজাইন, তো ওই যে কপি করে আনতে যায় এগুলো এগুলো ঘটে। এই জায়গাগুলো কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে তোমাদের, কথা বুঝছো? সো এই জায়গাগুলো কেয়ারফুল থাকলে আমরা আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে ইমেজ, এই যে ইমেজ, এই ইমেজের ক্ষেত্রে, ইমেজের ক্ষেত্রে ইমেজটা যখন তোমরা ফটোশপে তৈরি করবা বা ক্যানভাতে তৈরি করবা, মানে যেখানে খুশি তৈরি করো, ইমেজটা যখন তৈরি করবা অবশ্যই অবশ্যই ইমেজটা নাম দিয়ে তৈরি করা শুরু করবা। মানে তোমরা নর্মালি গ্রাফিক ডিজাইনাররা যে ভুলটা করে থাকে, ইমেজ সেভ দেওয়ার সময় ইমেজ 1, ইমেজ 2, পিক 1, পিক 2, 3, 4, 5, 6, 7 এরকম করে সেভ করেন তোমরা। ফাইল সেভ দেওয়ার সময় ফাইল 1, ফাইল 2 বা শর্টকাট একটা মারি দিয়ে দেন, এটা নিয়ম না। এই ফাইলটা সেভ করার আগে অবশ্যই ট্রাই করো তোমার গিগের টাইটেলটাই দাও, গিগের টাইটেলটাই দাও, গিগের টাইটেলটার সাথে শেষ হচ্ছে লেখো যে কভার ফটো বা গিগ ইমেজ, জাস্ট লাইক একটা সাউন্ড অ্যাড করো, বা ওই গিগের টাইটেলটাই দাও, কোনো প্রবলেম নেই। এটা ভালো বেনিফিটের কাজ করে। গিগের যে টাইটেলটা দিবা, তুমি ছবিটা যখন মানে ডিজাইন করতেছো ফটোশপে, সেভ করার সময় ওই টাইটেলটা দিয়েই নামাবা, জেপিজি বা এআই তুমি যেটাই দিচ্ছ না কেন সেটাতে তোমার টাইটেলটা দিয়ে তুমি সেভটা করো, তাহলে হবে কি তোমার ছবিটা ফুললি ওই নামে রেন্ডার হয়ে আসতেছে। ছবির কিন্তু নাম কিন্তু বোঝা যায়, যে এই ছবির পূর্বের নাম কি ছিল বা নাম চেঞ্জ করতেছে, এগুলো কিন্তু বোঝা যায় না। ডিজাইনটা শুরু করার সময় নামটা দিয়ে টেমপ্লেট এখন বানাইবেন, তোমার ফটোশপ একটা সাইড খামা মানে ফার্মা বানাবেন না, এই ফার্মাটা উপরে তো নাম থাকে, তো উপরে ওই যে ডিজাইন 1, ডিজাইন 2, তো উপরে নামটা দেওয়া হতে, তাহলে হবে কি তোমার এই ডিজাইনটার ভিতরে বাহিরে সব জায়গায় তোমার ওই নামটা বসি যাবে।
এই ছবিটা যে নামাইলাম, ডিজাইনে প্রফেশন, দেখো ডিজাইনে প্রফেশনাল মুভি পোস্টার, তাই না? তো এর ডিজাইন এর ছবিটা দেখি, ডিজাইনে প্রফেশনাল মুভি পোস্টার, দেখছো ছবির নাম ঠিকঠাক আসছে? হ্যাঁ, এই ছবিটার প্রপার্টিসে যখন আমরা যাব, ফাইল ইনফরমেশন বলি বা প্রপার্টিসে যাব, তখন কিন্তু ফাইল নেমটা এটা পাওয়া যায়। কিন্তু তুমি যখন পরে চেঞ্জ করবা, তখন কিন্তু আগের মতো ভ্যালুটা থাকে না, আগের মতো ওই ভ্যালুটা থাকে না। আমরা আগে একটা আরেকটা কাজ করতাম, আমরা আগে করতাম কি, এই যে ছবিতে ঢুকতাম, চলে যেতাম প্রপার্টিসে, ছবির ভিতরে কিওয়ার্ড দেওয়া যায়, জানো কি তোমরা? ছবির ভিতরে কিওয়ার্ড দেওয়া যায়। এই যে ডিটেলসে গেলাম, বুঝছেন? এখানে দেখো তো ছবিটার কোনো টাইটেল আছে? নরমালি দেখো ছবিটাতে কোনো টাইটেল আছে? টাইটেল নাই কেন? ছবিটা যখন ডাউনলোড করলাম তখন তো একটা ঠিকই টাইটেল আছে, কিন্তু ভেতর টাইটেল নাই কেন? দেন নাই। ওই যে ছবিটা যখন ডাউনলোড করছেন, তখন ওই যে হ্যাবলা জাবরার নামে ডাউনলোড করছেন, পরে আসলে রিনেম করছেন, ওই রিনেম করিয়ে কোনো লাভ নেই। যখন ফটোশপ থেকে এক্সপোর্ট মারবেন, তখন একদম নাম টাম দিয়ে নামাইতে, ওয়ান টু ওই তো বললাম যে পোস্টার ওয়ান পোস্টার টু এভাবে দিয়ে তো নামতেছে। আবার তোমার গিগ তো ছবি দিবে তিনটা দিবে না, একটা তো মেইন গিগের টাইটেল দিলা, আরেকটা টাইটেলটাই রাখিয়ে শেষত জয়েন করে দাও বিজনেস পোস্টার ডিজাইন। আবার তৃতীয় ইমেজটাতে যায় দাও যে অন্য যে মানে মুভি পোস্টার ডিজাইন, টাইটেলটা শেষত লাগিয়ে দাও যে মুভি পোস্টার ডিজাইন। না না, ডিজাইনটা শুধু সিমিলার, তুমি ডিজাইন তো তিনটা ছবি দিবা না গিগের, একটা মেইন গিগ ইমেজ দিচ্ছ, একটা আর দুইটা আলাদা আলাদা গিগ ইমেজ দিচ্ছ না, তাই একটা তো মুভি পোস্টার দিচ্ছ বা একটা অন্য পোস্টার দিচ্ছ না বিজনেস পোস্টারে। তাহলে যেটা বিজনেস পোস্টার তো ওটাতে লিখি দাও বিজনেস পোস্টার, আই উইল ডিজাইন ইউর বিজনেস, আই উইল ডিজাইন ইউর বিজনেস পোস্টার ফর ইউর বিজনেস। এর একটা টাইটেল কিন্তু পাইলা তুমি, এটা তোমার গিগের জন্য পরবর্তীতে হেল্প না, তোমার র্যাঙ্কের জন্য। তাহলে আলাদা একটা কিওয়ার্ড ঢুকলো না, বিজনেস পোস্টার ডিজাইন আলাদা ইমেজে। কিন্তু অনেকে ভুল করে কি, একই টাইটেল ওয়ান টু থ্রি, মানে সেম টাইটেল শেষে ওয়ান টু থ্রি লাগিয়ে দিচ্ছে, এটা রং। এগুলো ছোট ছোট বিষয়, শুধু এগুলাকে মানলে আমাদের গিগটা আমরা হচ্ছে যে 48 আওয়ার্স এর মধ্যে আমরা র্যাঙ্ক করতে পারি, জাস্ট 48 আওয়ার্স এনাফ এটা গিগ র্যাঙ্ক করার জন্য। 48 আওয়ার্স এর মধ্যে যদি সে র্যাঙ্ক হয় তাহলে হইবে, আর যদি না হয় তারপরে ওকে 4 দিন আরো সময় দিতে হয় অন্য মার্কেটিং প্রসেসে। যদি তাতে না হয় তার মানে বুঝতে হবে যে এডিট করলে, সোজা হিসাব। 48 আওয়ার্স এর পরেই দেখতে হবে তোমাকে গিগটা খুঁজে, তোমার গিগটা আছে কোথায়, গিগ তোমার র্যাঙ্ক হয়েছে কিনা এটা কিন্তু বোঝা যায়। তুমি গিগের ভিতরে ঢুকলেই এই যে ইমপ্রেশন দেখতে পারবা, এই ইমপ্রেশনটা দেখতে পারবা, লাস্ট 30 ডেজ ইমপ্রেশন। এই ইমপ্রেশনে তুমি দেখবা যে যেটা গিগে দেখবা যে ইমপ্রেশন বেশি, তার মানে তোমাকে বুঝে নিতে হবে যে ওই গিগটা অবশ্যই নিয়ারেস্ট কোনো পেজে আছে, বা কোনো না কোনো কিওয়ার্ড দিয়ে সে কাছাকাছি আছে, যার কারণে ইমপ্রেশন হচ্ছে। এই ইমপ্রেশন কাউন্ট হয় এভাবে। এই যে গিগটার মধ্যে মাউসটা নিয়ে গেলাম, এই যে মাউসটা এখানে 1 সেকেন্ড হলো ছিল, এই মাউসটা নিয়ে যাওয়া মানে ইমপ্রেশন, মানে তোমার গিগটার উপর দিয়ে কাউ না কাউ দেখিয়ে গেছে, মানে মাউসটা নিয়ে গেছে, এটাকে বলে ইমপ্রেশন। তারপরে হচ্ছে যে তোমার ক্লিক আর অর্ডার। ক্লিক মানে হচ্ছে যে তোমার এই গিগটাতে ইম্পর্টেন্ট ছিল, এই যে গিগটাতে যদি ক্লিক করে যখন ওপেন করেন তখন তোমার দেখা যায় ক্লিক করছে তোমার গিগটা, ক্লিক করার পরেও কিনে নাই। যদি এখানে আমাদের সমস্যা, নিজের সমস্যা নিজেকে বের করতে হবে। যদি ক্লিক করার পরেও কেউ না কিনে, আমি দেখতেছি যে আমার ক্লিক করছে 1000 বা 100, কিন্তু অর্ডার আমার একটাও নেই, তাহলে সামথিং ইজ রং। ভাই আমার গিগের মধ্যে কিছু না কিছু ভুল আমার হয়েছে, হয় আমার প্রাইসিং ইস্যু হয়েছে, না আমার ডিসক্রিপশন দেখতে কোনো না কোনো জায়গায় আমি একটা ফল্ট কিছু করে ফেলছি, তার কারণে মানুষ দেখতেছে কিন্তু অর্ডার করতেছে না। মানুষ তোমার দেখতেছে কিন্তু অর্ডার করতেছে না, রিজন কি? কারণ আমার কোনো ভুল আছে। তো ছবির ব্যাপারটা ক্লিয়ার, দ্যাট ক্লিয়ার। ছবি যখন আমরা একটা দিব, মাস্ট বি জিনিসটা খেয়াল রাখতে হবে,
ছবিটা রিলেটেড নাম করেই দিতে হবে। ডাউনলোড মানে ফটোশপ থেকে যখন এক্সপোর্ট দিচ্ছ বা ফটোশপে যখন তুমি ফ্রেমটা নিচ্ছ না, তখনই নামটা দিয়ে দাও, তখন ওই নামেই তোমার এক্সপোর্ট হয়ে যাচ্ছে, তখন তোমাকে আর নতুন করে নাম দিতে হচ্ছে না। ওই নামে এক্সপোর্ট হলে তোমার এই যে ফাইলের ইনফরমেশনের ভিতরে ঢুকে যাবে। আমরা আবার কি করি, ছবি নেওয়ার পরে, আমরা তো ছবি করি, নেওয়ার পরে আসে ভিতরে এসে আমরা কিওয়ার্ড ঢুকাই দিই। এই দেখো ট্যাগ, ট্যাগের এখানে এসে ডাবল ক্লিক করবা, ক্লিক করে তোমার যে টার্গেটেড কিওয়ার্ড গুলো আছে যেগুলো দিয়ে তুমি এবার র্যাঙ্ক করবা আর কি, এগুলো কিওয়ার্ড একটা একটা করে ট্যাগ দিবে ইমেজের ভিতরে কমা দিয়ে দিয়ে। এগুলা ট্যাগ ইউজ করব কি গিগে যেগুলো ইউজ করবা প্লাস অতিরিক্ত তোমার যত কিওয়ার্ড আছে তুমি এখানে একটা 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 করে, হ্যাঁ না না হ্যাশ না দিয়ে কমা দিলেই ট্যাগ ধরে নেয়। এখানে ট্যাগের ভিতরে ট্যাগ দিবা। তারপর দেখো সাবজেক্ট, সাবজেক্টের ভিতরে সাবজেক্ট দিয়ে দিবা তোমার গিগটা কোন সাবজেক্টের উপরে। এই ইনফরমেশন গুলো তুমি যখন আপলোড করবা, তারপরে যে অথর, অথর কে, তোমার ইউজার নেম ফাইবারে, মানে এই ছবির অথর কে তুমি না, তোমার ফাইবারের যে ইউজার নেম, ফাইবারে যখন আমরা এখন ক্রিয়েট করবো, এখন যখন তখন কিন্তু একটা ইউজার নেম আমরা দিয়ে ক্রিয়েট করবো, ওইটাই কিন্তু আমাদের পরিচয় হবে ফাইবারে। তো ওই যে অথর নেমটা হবে তোমার ইউজার নেম, বুঝছো? একটা ইমেজের ভিতরে ভেতরে আসিয়া এই ইনফরমেশন গুলো আমাদেরকে দিতে হয়। এখানে কোন ক্যামেরা দিয়ে ছবি তুলছো সেটা ইনফরমেশন তো তোমাকে দিয়ে দিবে, যদি ক্যামেরা দিয়ে তোলা ছবি হয়, কত ডিগ্রিতে তুলছে, কত মডেলে তুলছে, কয়টা শট নিচ্ছে, মানে এভরি সিঙ্গেল ডিটেলস। একটা ছবির পিছনে অনেক কিছু থাকে, এই দেখো ব্রাইটনেস, কন্ট্রাস্ট, কত যা কিছু আছে, এটার ভিতরে তোমাকে ঢুকাই দিতে হবে। এখানে তুমি দেখতে পারবা যে প্রিভিয়াস ভার্সন কেমন ছিল। কেউ যদি চেঞ্জ করে ছবিটা, এই যে ছবিটা ডাউনলোড করার পরে তুমি এখানে প্রিভিয়াস ভার্সন দেখতে পারবা, যে ছবিটার আগত কি নাম ছিল, পরে কি নাম দিছে, ট্যাগ কাই কি ছিল, কি দিছে লাগে, এগুলা তুমি এখানে বুঝতে পারবে। ছবি যা শুধু একটা ছবি না, একটা ছবি তো আমরা জাস্ট ডিজাইন করে নামাই, একটা ফাইলের ব্যাক এন্ডে অনেকগুলো ইনফরমেশন থাকে যেগুলো তোমাকে র্যাঙ্ক করতে হেল্প করবে। তুমি যদি এই যে প্রফেশনাল মুভি পোস্টার লিখিয়ে যদি আমি এখন একটু গুগলে সার্চ করি, SIGNER ডিজাইনার, আমি সার্চ করলাম না, প্রথমে লিঙ্ক আসছে কার, ফাইবারে আসছে না, আমি এই লিঙ্কটাতে ঢুকলাম, এই দেখো প্রফেশনাল মুভি পোস্টার দিয়ে গিগ গুলো এখানে আছে। এখানেও তোমার গিগটা তো আসতে পারে, অনেক ক্লায়েন্ট তো গুগলেও সার্চ করে। আবার এক্সট্রা বেনিফিট হচ্ছে অনেক সময় ফাইবারের গিগ যদি ডিরেক্ট আমরা র্যাঙ্ক করতে নাও পারি, অনেক সময় ছবির কারণে আমাদের গিগ র্যাঙ্ক হয়। এই তুমি ইমেজে ক্লিক দিবা, ইমেজে ক্লিক দিয়ে এইখানে যে ছবিগুলো দেখিতেছেন না, হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম ছবি দেখবেন মার্কেট প্লেস, তার মধ্যে মোস্ট অফ দা পাবেন ফাইবারের, কারণ ফাইবারের মানে গুগলের সঙ্গে ওদের রিলেশন ভালো। এই দেখো প্রথম ছবিটা ইউটিউবের, দ্বিতীয় ছবিটা ফাইবারের, তার মানে এই ব্যক্তির যে ডিজাইনটা যে আছে, এই ব্যক্তির যে ডিজাইনটা যে আছে, আমি যখন ক্লিক দেই তাহলে এই ব্যক্তির ডিজাইনটা দেখো তো, আমরা তো সার্চ করছিলাম মুভি পোস্টার ডিজাইন, এটা মিনিমাল মুভি পোস্টার ডিজাইন আছে না, তার মানে ওর ছবিটা মিনিমাল মুভি পোস্টার দিয়ে কেন আমাদের সামনে আসে, সে ছবি দিয়ে র্যাঙ্ক করতে হবে, সে আর গিকটা ছবির মাধ্যমে ওদি হয়নি এদিতে হয়েছে, দেখছেন? তাহলে মানে ছবিটা কতটা দরকারি। দ্বিতীয় ইমেজটাও ফাইবারের, তৃতীয়টা চতুর্থটা আপওয়ার্কের, এটাও কিন্তু একটা মার্কেট প্লেস, ডিজাইন ম্যাজিক বা ডিজাইন ক্রাউড, তারপর আপওয়ার্ক, তারপর দেখো আবার ফাইবার। এগুলো র্যাঙ্ক হওয়ার রিজন একটাই, তোমার টাইটেলের মধ্যে আমরা যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছি কিওয়ার্ডটা আছে। আর যখন ডিজাইনার সাউন্ডটা অ্যাড করছি তখনই বুঝি ফেলছে যে এটা কোনো না কোনো প্রফেশনাল হইতে হবে, মানে যারা সার্ভিস দেয়, এই জন্য আমাদেরকে কিন্তু অটোমেটিক কোনো মার্কেট প্লেসে নিয়ে গেছে, ফাইবার বলো বা আপওয়ার্ক বলো, একটা মার্কেট প্লেসে নিয়ে গেছে। কিন্তু
বাকি সব দেখো ম্যাক্সিমাম ফাইবারের সই পাবো, ম্যাক্সিমাম দেখো ফাইবারের সই পাবো। তার মানে আমার ছবির নামটা তাহলে কতটা ইম্পর্টেন্ট বোঝা গেছে এবার গিগ র্যাঙ্ক করার ক্ষেত্রে। এই জিনিসগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। ছোট ছোট বিষয় স্কিপ করলে তুমি স্কিপ করে ফেলতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু স্কিপ করতে গেলেই র্যাঙ্কিং হারায় যায়। এখন আসবো আমরা হচ্ছে যে একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? এই যে তিনটা পিকচার যে দিব, তিনটাই যদি আমি বিজনেস রিলেটেড পোস্টার ডিজাইন দিই, মুভি না দিই বা ফ্লায়ার এগুলো না দিই, তাহলে নামটা কি দিব? নামের ক্ষেত্রে তোমার বিজনেস রিলেটেড যখন পোস্টার ডিজাইন করতেছো, তো বিজনেস রিলেটেড পোস্টার ডিজাইন কিছু ক্যাটাগরি থাকে বা কিছু মাধ্যম থাকে বা ডিজাইনটা একটা নাম থাকে না, বিজনেসের কন্টাক্ট পেজ পোস্টার ডিজাইন থাকতে পারে, তার বিজনেস প্রমোশন পোস্টার ডিজাইন থাকতে পারে। মানে এক একটা এক এক রকম নামে দাও না, একটা সাইজের এক একটা নাম হয় না, তার মানে তাহলে তো তুমি নামটা ভেবে দিতে পারতেছো। কিন্তু তিনটা যদি সেম হয়, একদম সেম, সেম ডিজাইন তো তুমি কখনোই তিনটা দিবা না, এটা তো বলাই হচ্ছে। ডিজাইন আলাদা হবে কিন্তু ক্যাটাগরিটা ক্যাটাগরিটা সেম, মানে বিজনেস পোস্টার ডিজাইনে রাখতেছো তুমি। তো বিজনেস পোস্টার ডিজাইন ফর বিজনেস, বিজনেস প্রমোশন, সাউন্ড গুলো অ্যাড করো। পোস্টারটা সে কাজে লাগাবে কোন কাজে? প্রমোশনে না, তারপর বিভিন্ন জায়গার সাইন আপের জন্য না, কন্টাক্টের জন্য না, এগুলো শেষে অ্যাড করাও, যেটা তুমি তোমার টাইটেলে অ্যাড করে দিতে পারতেছো না, ওই সাউন্ডটাই ওখানে শেষে অ্যাড করাও, তাহলে তোমার কিওয়ার্ড অ্যাড হচ্ছে না। কারণ তুমি তো জাস্ট গিগের টাইটেল যেহেতু বড় করতে পারতেছো না, কিন্তু ইমেজের তো লিমিট নেই, এই যে ইমেজের 60 ক্যারেক্টারে দিবে লাগবে, আর বেশি দেওয়ার পাবো না, এরকম তো লিমিট নেই। ইমেজের তো লাইন আমি বাড়িয়ে পাইছি, তো আমার এইখানে দিতে পারতেছি না, ওইখানে দিব। আমি এখন হচ্ছে যে একটা ফাইবারের অ্যাকাউন্ট আমরা নরমালি ক্রিয়েট করব, কারণ একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা সেটআপ কমপ্লিট করতে করব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রোডাক্ট কিন্তু, মানে ফাইবারের গিগ কিন্তু পাবলিশ করবা তোমরাই। আমি প্রসেস বলে দিছি, তোমরা আমাকে কন্টেন্টটা দেখাবো, আমি কন্টেন্টটা চেক করব, তোমাদের ছবি, মানে ডিজাইনটা, টাইটেলটা, ডিসক্রিপশনটা, প্রাইসিং এ কি কি দিবা, এটা আমি চেক করে দিব। কারণ কি, আমি এখানে করে দিচ্ছি না, রিজন হচ্ছে যে আমার আইআইপি তে এইপিসি তে ঢোকানো যাচ্ছে না, ঠিক আছে? টাইপিং করে দিতে গেলে অনেক টাইম লাগবে, যেটা আমাদের ক্লাস টাইমের অতিরিক্ত হয়ে যাবে। আমি প্রসেস সব বলে দিছি, এবং আমি তোমার কন্টেন্ট গুলো চেক করে দিব। তোমরা মাস্ট বি কন্টেন্ট রেডি করে আমাকে দেখাবো। যেমন কালকে আমি যেমন রোমানের একটা কন্টেন্ট দেখছি, আমাকে দেখাইছি, এরকম তোমাদের কন্টেন্ট রেডি করে আমাকে জাস্ট একবার দেখাইতে হবে। আমি কন্টেন্টটা চেক করবো যে ওখানে কোথাও ভুল আছে কিনা, বা কিওয়ার্ড, যেটা আমাদের মেইন টার্গেট, কিওয়ার্ডটা সার্চ দিয়ে খুঁজবো যে কতবার ব্যবহার হয়েছে, কতবার হয় নাই। খুব নরমালি ডগের মধ্যে কন্ট্রোল এফ চাপ দিয়ে তোমার কিওয়ার্ডটা চাপ দিলে কতবার তুমি ইউজ করছো, কতবার হয়েছে দেখা যাবে। কথা বোঝা গেছে? ওটা তোমরা দিবে, কিন্তু এই অ্যাকাউন্ট সেটআপটা আমি করে দিচ্ছি। তোমরা কেউ একজন আমার এই যে জুমের এই ক্লাসটাতে তোমরা হচ্ছে জয়েন করো, যে তার ল্যাপটপটা থেকে আমি স্ক্রিন শেয়ারের পারমিশন নিচ্ছি। ফাইবার অ্যাকাউন্ট একটা আমরা খুলবো না, খোলা আছে? আচ্ছা, ফাইবারের গিগ আর মার্কেটিং, এই তোমরা জুম ইনস্টল করো, ততক্ষণ আমি মার্কেটিং এর কথাটা বলে দিই। এই যে আমরা যে গিগটা যে এখান থেকে হচ্ছে যে মানে পাবলিশ করলাম, এরপরের কাজ হচ্ছে গিগটাকে তো মার্কেটিং করতে, মানে অর্ডার নিয়ে আসার জন্য। ফাইবারের র্যাঙ্ক যদি না দেখালে আমরা অর্ডার পাবো না। গিগ তো আছে 10,000 15,000, বাকি সেলার গুলো কি অর্ডার পায় না? পায় তো। আমরা অর্ডার আনার প্রসেসে যাবো, আমরা বায়ার রিকোয়েস্ট নামে একটা অপশন আছে, আমরা এটা দেখবো। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের গিগ গুলোকে আমরা ফাইবার থেকে সরাসরি মার্কেট করবো। এই যে ফাইবার থেকে শেয়ার অপশনে ক্লিক দেওয়ার পরে দেখবা যে অনেকগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিঙ্ক আছে না? এই যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লিঙ্কডইন, ফেসবুক। লিঙ্কডইনটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ লিঙ্কডইনটা শুধুমাত্র প্রফেশনালদের জন্য সোশ্যাল মিডিয়া মার্কেট প্লেস। লিঙ্কডইন শুধু প্রফেশনালদের জন্য। লিঙ্কডইনে কিন্তু নরমালি তোমার আমার অ্যাকাউন্ট থাকে না, তুমি আমি ইউজও করি না। লিঙ্কডইন যারা হচ্ছে যে কর্পোরেট প্রতিষ্ঠানে যারা জব করে, কর্পোরেটরা, এখানে আবার গভর্নমেন্টের হিসাব হয় না, এখানে শুধুমাত্র কর্পোরেট যারা কাজ করে বা জব করে, এদের প্রোফাইল থাকতে হয় লিঙ্কডইনে, একটা মাস্ট বি।
বাংলাদেশে গ্রামীণ ফোন নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ে কোনদিন দেখছিলেন পেপার পত্রিকা গ্রামীণ ফোনের নিয়োগ আসছে? জীবনে আসবে না। গ্রামীণ ফোনের নিয়োগই হয় তোমার ওদের ওয়েবসাইটের ভিতরে আর হচ্ছে লিঙ্কডইনে। বাঙালি বড় বড় মাল্টি ন্যাশনাল যেগুলো বড় বড় কোম্পানি কর্পোরেট এদের নিয়োগ কখনোই পেপার পত্রিকায় আসে না। এদের নিয়োগে আসেই লিঙ্কডইন আর ওদের ওয়েবসাইট। আইটি টাইপের মানে হ্যাঁ জুমের আইডি ফোনে জয়েন করে তো লাভ হবে না। ল্যাপটপে থেকে স্ক্রিনশট করে ওখানে একটা করাই দিব। আর অ্যাকাউন্ট করাই দিবেন আপনি? হ্যাঁ মানে কারো? হ্যাঁ তাহলে এটাই তো আমি করবো না, তাহলে তোমার এটা ইউজ করো না, এটাই করো। আমার রেডি আছে তো? ডিসক্রিপশন রেডি আছে না? প্রোফাইল ডিসক্রিপশন গত ক্লাসে আচ্ছা ওটা টাইটেল বাদে মানে প্রোফাইল ডিসক্রিপশন রেডি আছে। আচ্ছা ভাইয়া, প্রাইসটা প্রথমে 10 দিছি, তারপরে 125 দিছি, তারপরে 225 দিছি, আরো কমাবো। একটু কমাই দিও। তুমি কয়টা ইমেজের জন্য 125 দিচ্ছ? কয়টা ডিজাইনের জন্য? ওটা তো লিখতে হবে না। তোমার একটা ডিজাইন তো $125 কিনবে। কয়টা দিতে হবে? 125 যদি হয় তাহলে এখানে তুমি প্রথমে দাও একটা তো 10ই তুমি দিচ্ছই। একটা জেপিজি ফাইল দিব। জেপিজি 10 এ গেলাম। দ্বিতীয়টাতে তুমি হচ্ছে যে 2টা বা 3টা ফাইল ডিজাইন দাও উইথ সোর্স ফাইল। সোর্স ফাইল উইথ মানে এটা তো সোর্স ফাইল দিলে 2টা ডিজাইনের উপরে 2টা ডিজাইন সোর্স ফাইল মিলিয়ে ধরলাম $50। তারপরটা দিতে 4টা বা 5টা ডিজাইন ধরলাম উইথ সোর্স ফাইল $125 বা $200 মানে তুমি যেটা ধরতেছো। মানে কথা বোঝো না? এই দেখো গ্রামীণ ফোনের না জবের অফার কেমন করে আমরা খুঁজে বের করি। নরমালি কর্পোরেট প্রতিষ্ঠানে যে জব করার টার্গেট থাকে বা জানার দরকার থাকে কোনো কোম্পানি পছন্দ হয়েছে অবশ্যই যদি কর্পোরেট প্রতিষ্ঠান হয় ওদের শেষে যায় দেখবা লেখা থাকবে কেরিয়ার নামে একটা লেখা থাকবে ওদের ওয়েবসাইটে শেষে যায় অবশ্যই ওটাতে দেখবা যে কেরিয়ার নামে একটা মেনু বার থাকবে। কেরিয়ার যে কোনো প্রতিষ্ঠান তোমার মনে হচ্ছে এটা প্রতিষ্ঠান ভালো লাগতেছে আমি যদি জব করতে পারি দেখে তো জব সার্কুলার ওদের জব সার্কুলার পাবো তুমি ওদের কেরিয়ারের ভিতরে যায় দেখবা যে ওদের কতগুলা চাকরি বিজ্ঞপ্তি বর্তমান রানিং চলছে। ওরা কখনোই তোমার ইয়েতে মানে ইয়া করে না পেপারে পত্রিকায় ইয়া করে। এই দেখো খালি পদ আছে হেড অফ আইসিএফআর 17 তারিখে পাবলিশ করছে ফুল টাইম লোকেশন ঢাকা মানে জব লোকেশন ঢাকা তুমি অ্যাপ্লাই তো এখান থেকে করতে পারবে। না না ওখানে গিয়ে মানে তুমি অ্যাপ্লাইটা এখান থেকে করতে পারবে। দেখো এখানে অভিজ্ঞতা কি কি চাইছে সবগুলো গ্রামীণ হচ্ছে বাংলা নাম ইন্ডিয়ার যা নাম হয় ইউনিনর আবার অন্যান্য কান্ট্রিতে আছে হচ্ছে যে টেলিনর আরেক কান্ট্রিতে অন্য নাম কিন্তু খাদার সংগঠন বলে না খাদার কোম্পানি হচ্ছে টেলিনর। টেলিনর হচ্ছে একটা ইন্টারন্যাশনাল বিজনেস গ্রুপ ওদের একটা জাস্ট বিজনেসের একটা অংশ হচ্ছে কানেকশন ওরা টেকনোলজির মানে বিজনেস টেলিনরে আরো অনেকগুলো আইটেম আছে। না এটা তো অফিসিয়াল জব বলে দিয়েছে এরকম এক্সপেরিয়েন্স আছে দেখছেন 8 বছর ফাইনান্সিয়াল কন্ট্রোলিং এন্ড ট্যাক্সেবল ইন্ডাস্ট্রি। তারপরে হচ্ছে যে প্ল্যানিং স্কিল থাকতে হবে প্রেজেন্টেশন স্কিল ম্যানেজমেন্ট স্কিল হ্যান্ডলিং স্কিল মানে এক্সপেরিয়েন্স লাগবে। এসিএ মানে হচ্ছে যে সিএ নিচের যেটা আর কি প্রাইভেট ভার্সিটি যেটা আমরা করি এসিএ বলে এসিএ একটা কোর্স এসিএ ভালো এসিএ করে গেলে তো বুড়ে যাবে। আমার স্বপ্ন ছিল এসিএ ভালো সিএ বা এসিসিএ
করতে লাগে 4 বছর। অনার্স কমপ্লিট করে যে ভর্তি হয় কোর্স কয় 3 বছরের, কিন্তু ওটা 3 বছরের ডিগ্রি কোর্স শেষ করবে না, মিনিমাম 5 থেকে 7 বছর লাগে। চাকরি বয়সে তো শেষ হয় না। না ওটা তো সবই চাকরি করা ওরাই দিয়ে দিবে চাকরি। বেতনই তো 3 লাখ টাকা থেকে শুরু। ও তাহলে কষ্ট করাই যায়। ব্রেন তো ওটা তোমার যখন পড়াশোনা করবা, এটা উঠলো যখন পড়াশোনা করবা